হাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম লাইভে আপনাদের পাশে সামনে। তো সামনে আপনার আশা করি সবাই ভালো আছেন। ঈদ পরবর্তীতে আজকে প্রথম লাইভ করলাম। ইতিমধ্যে একজন জয়েন করেছে। তো আপনারা সবাই ভালো আছেন আশা করি। আজকে এভাবেই অফিসে আসলাম, ভাবলাম যে একটা লাইভে যাই। তো জানেন যে প্রচুর গরম বাহিরে, একদম মানে আমাদের ছোটোকালে আমার আম্মারা বলতো ঠাডা পড়া রোদ, ওই ঠাডা পড়া রোদের মতোই। তো এমডি সুজন হালদার, কেমন আছেন আপনি? জি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। এমডি এটা কি লিখেছে দূর থেকে বোঝা যাচ্ছে না। হ্যালো আপু, হাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এরপরে আর এ গনি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো আছি, আপনিও ভালো আছেন আশা করি। এরপরে হচ্ছেন ভালো আছেন আপু? জি ভালো আছি। জাহাঙ্গীর হোসেন, সৌদি আরব থেকে, কেমন আছেন আপু? জি ভালো আছি। তো আজকে এভাবে লাইভে চলে আসলাম আপনাদের সাথে। আমাদের বাহিরের অবস্থা খুব শোচনীয়, অনেক রোদ। তো আজকে বাইরে যাওয়া হয় নাই, আমরা আজকে অফিসেই, মানে আমি আজকে আমাদের কারখানায় যাইনি, অফিসেই আছি। তো জানেন যে বাংলাদেশে প্রচণ্ড গরম পড়েছে এবং এই গরমে কিন্তু মানুষের জনজীবন একেবারেই খারাপ। তো আমরা গতকালকে বাইরে গিয়েছিলাম, দেখেছি প্রতিনিয়তই তো বাইরে যাওয়া হয়। তো বেশিরভাগ কষ্ট হচ্ছে যারা শ্রমজীবী, মানে দিনমজুর যারা, তাদের তো বের হতেই হবে। অনেকে বলে যে প্রয়োজন না হলে বের হবেন না, এই কথাটা অযৌক্তিক। মানুষের প্রয়োজন তো আছেই, হয়তো বা যাদের টাকা পয়সা আছে তারা বাসা 2, 4, 5, 10 দিন থাকলে বাজারের সমস্যা হয় না, কিন্তু যারা দিনমজুর তাদের কিন্তু বের হতেই হবে। যারা চাকরি করে তাদেরও বের হতে হবে, এটা ছাড়া তাদের কোনো উপায় নেই। তো একজন দিচ্ছে সাইফুর রহমান, ইউ আর ভেরি নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আব্দুল মতিন, আসসালামু আলাইকুম আপু, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব শীতল জায়গায় আছেন। না, আমি শীতল জায়গায় নাই ভাই, আমি আমার অফিসে, আমাদের অফিসে আছি। তো আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? আমি কিন্তু আপনার অনেক ভালোবাসি, এরপরে মন থেকে অনেক ভালো লাগে, দোয়া করি, দোয়া করি আল্লাহ যেন আপনাকে ভালো রাখে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এরপরে মিজান সিটিজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে লাইভে চলে আসছি। দেখেন আজকে কিন্তু আমাদের ঈদ পরবর্তীতে আজকে প্রথম লাইভে চাইলাম। তো অনেকে জানে যে আমি ইটের ভাটা নিয়ে, ইট নিয়ে কাজ করি, মানে সলিড সিমেন্টের, কংক্রিট ইট। তো ইটের কাজগুলি অনেক কষ্টের। আমাদের অফিসগুলোতে প্রচণ্ড আমাদের কারখানাগুলোতে গরম থাকে, এবং সেখানে আমাদের যারা শ্রমিক ভাইরা আছে তারা কিন্তু প্রচণ্ড এই কষ্টের মধ্যে থাকে, কারণ সিমেন্ট, এরপরে বালু মাথায় করে ওই যে ইটে ফালাইতে হয় ইট বের করার জন্য। তো ওখানে ফ্যানের ব্যবস্থা থাকলেও মানে গরম যে হয় না, প্রচণ্ড গরম। তো যার কারণে আমরা ওই ইটের কারখানাগুলিতে 2-3 দিন ছুটি রেখেছি, সামনে শনিবার থেকে খুলবো। কারণ এই গরমের মধ্যে কাজ করার থেকে মানে অনেকের অসুস্থ হয়ে পড়তে পারে। যদিও গ্রামে যারা কাজ করে তারা বলেছে যে আপা খোলা রাখেন, তো কিন্তু আমরা আসলে এই ইয়ের জন্যই খোলা রাখাটা বন্ধ রেখেছি। আগামী শনি রবিবার থেকে আমরা আমাদের প্রত্যেকটা কারখানা চালু করে দেব। এখন শুধুমাত্র আমাদের যেসব রেডি স্টক ইট আছে এগুলো আমরা সেল করার চেষ্টা করছি আর কি। আসসালামু আলাইকুম আপু, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন আপু? দুলাভাই কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? অনেকে দুলাভাইয়ের কথা আছে জানতে চায়। আসলে দুলাভাই থাকলে তো আপনাদের সামনে নিয়ে আসতাম, তাই না? আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আপু আপনার জন্য মন থেকে দোয়া রইল, কারণ আপনি খুব ভালো একটা মেয়ে। আসলে আমরা কাজ করি সচরাচর মানে করার জন্য, ভালো কিছু করার জন্য, অনেক সময় হয়ে ওঠে, সামর্থ্যের কারণে অনেক সময় হয়ে ওঠে না। সামর্থ্য না থাকার কারণে অনেকে বলে আপু চাকরি দরকার, কিন্তু আমাদের চাকরি তো সীমাবদ্ধ,
5টা কারখানার মধ্যে অনেকে লেবার পোস্ট, অনেকে চাকরি মানে শিক্ষিত, বাট ওরা লেবারের কাজ করতে পারবে না, শ্রমিকের কাজ করতে পারবে না। বাট আমাদের এখানে কিন্তু বেশিরভাগ শ্রমিকের কাজ। আমাদের হেড অফিসে 7-8 জন আছে যারা মানে কাজ করে, যেটা শ্রমিকের না। কিন্তু আসলে আমাদের কারখানাগুলিতে একটা ম্যানেজার ছাড়া প্রত্যেকজনের কিন্তু মানে মাথায় বোঝা করে ইট দিতে হয়, বালু দিতে হয়, ইট বের করা। এটা খুব কষ্টের কাজ। অনেকেই শিক্ষিত বেকার যারা, তারা কিন্তু আমাদের এই কাজগুলি করতে পারবে না। তো এর জন্য আসলে অনেকের প্রয়োজন অনুযায়ী আমরা ইট ডিমান্ড ফিল আপ করতে পারি না। এটা আমাদের জন্য ব্যর্থতা। যদিও আস্তে আস্তে আমরা ডে বাই ডে আমাদের কাজে উন্নতি হচ্ছে। বাগেরহাট থেকে আপনি কোন কোম্পানি আছে? বাগেরহাটে কি আপনার কোনো কোম্পানি আছে? সম্ভবত সে এটা বলেছে যে না, বাগেরহাটে এখন আমরা কোনো কোম্পানি করি নেই। আমরা খুলনা বিভাগের জন্য এই মুহূর্তে শুধুমাত্র আমাদের কুষ্টিয়ার কারখানা, আর পরবর্তীতে আমরা কুষ্টিয়ার মানে খুলনার বাহিরে বরিশালে আমাদের একটা কারখানা দেওয়ার চিন্তা ভাবনা করবো, আর রাজশাহী জোনে। বাট এখন না, অনেক পরে। এখন শুধু আমরা কুমিল্লার দিকে এটি কারখানা নেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে জায়গা দেখেছি, দেখে আল্লাহ ভাগ্যে কোনটা রাখে। মিজানুর রহমান রাহুল, আপু কেমন? আপু কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আপু কি খবর আপনার? জি ভালো, আলহামদুলিল্লাহ। আপনার ভালো আছেন? তো একজন দিয়েছে বিআইন সাহেব নোয়াখালীতে আসেন বেড়ানোর জন্য। জি আসবো ইনশাল্লাহ, নোয়াখালী যাওয়া হবে। আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ ভালোই আছেন। আর সর্বনিম্ন কত টাকা হলে ব্লক ফ্যাক্টরি দেওয়া যাবে? অনেকেই ব্লক ফ্যাক্টরির কথা বলে, তাই না? আসলে একটা ব্লক ফ্যাক্টরি যদি আপনি বাণিজ্যিকভাবে চিন্তা করেন, যে একটা একদম বাণিজ্যিকভাবে চিন্তা করেন, তাহলে একটা ব্লক ফ্যাক্টরিতে মিনিমাম খরচ হবে আপনার 1 কোটি টাকা। একটা মেশিন, চায়না মেশিন যদি আনেন, কারণ চায়না মেশিন বাংলাদেশের মেশিন থেকে অনেকটাই উন্নত। প্রযুক্তি খাতে কিন্তু বাংলাদেশ থেকে মোটামুটি অনেক এগিয়ে আছে চায়না মেশিনগুলি। তো বাংলাদেশি মেশিনও ভালো, কিন্তু চায়না মেশিনটা বাংলাদেশি মেশিনের তুলনায় বেশি ভালো। তো একটা চায়না মেশিনের দাম হচ্ছে 50 লাখ টাকা। যদি আপনি বাণিজ্যিকটা চিন্তা করেন 35 লাখ টাকারও আছে। কিন্তু আমরা কিছুদিন আগে কুষ্টিয়া কারখানাতে একটা বসাইছি, এটা 62 লক্ষ টাকা নিছে। সো আপনার একটা মেশিনের দাম 50 লাখ টাকা, সেট করতে লাগে 10-15 লাখ টাকা। সেটের বাহিরে আপনার জায়গা আছে, জায়গার বাহিরে আপনার ওই যে বোর্ড কিনতে হয়, ফ্লাইউড কিনতে হয়, এভরিথিং খরচে শুধুমাত্র আপনার প্রতিদিনের প্রোডাকশন ছাড়া প্রতিদিনের প্রোডাকশন ছাড়া 80 লক্ষ টাকা খরচ চলে যাবে। এরপর প্রতিদিন কিন্তু যদি আপনি 10,000 ইট বের করেন, 10,000 ইটের খরচ আছে আপনার মিনিমাম 1 লক্ষ টাকা। সো এভরিডে 1 লক্ষ টাকার বাজেট এবং 80 লক্ষ টাকা ইনভেস্ট। মোটামুটি যদি বাণিজ্যিক চিন্তা করেন প্রায় 1,10,00,000 টাকা নিয়ে নামতে হবে, যদি আপনি মার্কেটিং করতে পারেন। বাট আমাদের দেখা মতে অনেক হলো ব্লকের কারখানাগুলি কিন্তু মানে শুধুমাত্র মার্কেটিং এর অভাবে তারা ডেভেলপ করতে পারেনি, তাদের কারখানা বন্ধ হয়ে গেছে। সো আসলে একটা কারখানা দিতে পারলে তো অনেকেই দিতে পারে, অনেকের কাছে টাকা আছে। বাট টাকা থাকার পরেও আপনাকে একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে আপনার কি মার্কেটিং করার ক্যাপাসিটি আছে কিনা। যদি এখনো কিন্তু সাধারণ মানুষের কাছে এই ইটটা ওইভাবে পৌঁছায় নাই। যেহেতু লাল ইটের ভাটা আমরা জন্মগতভাবে দেখে আসছি, তো লাল ইটগুলি কিন্তু এখনো মানুষের মধ্যে প্রচলন রয়ে গেছে। সো এই গ্রামগঞ্জে অনেক মানুষ মনে করে যে আর এটা কিসের ইট, সিমেন্টের ইট, এই ইট কেমন লাগবে, আমরা তো ব্যবহার করি না। তো যার কারণে আপনারা যদি অনেক ইটের ভাটা দিতে চায়, যদি সাধারণ মানুষের কথা মাথায় রেখে এখন ইটের ভাটা দেন, সো ডেফিনেটলি আপনি এটাকে লস করবেন। কারণ এখন কিন্তু সাধারণ মানুষের কাছে ইটের ভাটা মানে এই সিমেন্টের কংক্রিট ইট ওইভাবে পৌঁছায় নেই। যদিও সরকার এ ব্যাপারে বেশ অগ্রসর। আমরা কিন্তু আমাদের যে 4-5টা কারখানায়, প্রত্যেকটা কারখানায় কিন্তু আমরা সরকারি কাজগুলি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। এলজিটির কাজ, পিডব্লিউডি, পানি উন্নয়ন বোর্ডের, আমরা এই সরকারি কাজগুলিতে আমরা প্রচুর উৎসাহ পাচ্ছি। সরকারি কাজ না থাকলে কিন্তু এই আপনার ব্লক ইটের কারখানা মানুষের একদম পথে বসে যেত। তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই অবস্থা আর কি। ভুইয়া কাজল কেমন আছেন? আমাদের ইটালিতে সকাল 7:30 বাজে। জি, আপনি আমাদেরকে অনেক ফেসবুকে কমেন্টে আসেন, আমি দেখেছি আপনাকে। আপনি ইটালি থাকেন, আমাদের প্রত্যেকটা পোস্টে আপনি মন্তব্য করেন, ভালো ভালো মন্তব্য করেন। ধন্যবাদ আপনাকে আমাদের সুন্দর মন্তব্য করার জন্য। আসলে আমাদের অনেক আছে,
আছে, ফলোয়ার আছে, যারা বিদেশে বেশিরভাগ প্রবাসীরা আমাদের ফলোয়ার। সো ওই প্রবাসীরা কিন্তু অনেক ইট নেয়, কারণ হচ্ছে তাদের মধ্যে কিন্তু প্রবাসী, আপনারা জানেন যে প্রবাসী কিন্তু আপনার যে আরবে, দুবাই, ওইখানে কিন্তু লাল ইট চলে না, ওইখানে চলে কংক্রিট ইট, যদিও সাইজগুলি একটু বড় থাকে। আর এই হলো ব্লকের সাইজগুলি আমাদের বাংলাদেশের তুলনায় আরব দেশে যেগুলি, এগুলি কিন্তু বড় থাকে। এরপরে আমেরিকা বলেন, ইংল্যান্ডে বলেন, ইউরোপ কান্ট্রিতে বলেন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই কয়েকটা কান্ট্রি ছাড়া সবগুলোতে কিন্তু হলো ব্লকের এবং কংক্রিট ইটের ব্যাপক প্রচারণা আছে। সো প্রবাসে যারা থাকে এরা কিন্তু সহজেই বুঝে ফেলে যে আসলে এই ইট দিয়ে কিন্তু বাহিরে নির্মাণ হচ্ছে, কি বলে, বিল্ডিং নির্মাণ হচ্ছে, বাট অনেকে এটা বুঝতে পারে না। তারপরে বদরুল আহমেদ, নাইস বেবি। আচ্ছা, আমরা আপনাকে একটা কথা বলি, আপনারা বিদেশে থাকেন, ধন্যবাদ। এই যে বেবি শব্দের অর্থটা কি? আপনারা যদি ভদ্রভাবে কমেন্ট না করেন তাহলে করেন কেন? আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি, পছন্দ করি, আপনাদের ফলোতে, আপনাদের এনকারেজমেন্টে আমরা আগায় যাই, কিন্তু এ ধরনের মানে অনেকে আছে যে কেমন আছো জান, কি করো, কেমন আছো বেবি, এগুলা কোনো ভদ্রলোকের কমেন্ট হতে পারে না আমি মনে করি। কারণ হচ্ছেন যে আপনারা একজন মানুষকে পুরোপুরি ফেসবুকে অবজারভেশন করবেন, মানুষটা কোন কোয়ালিটির, সে কি কাজ করে, সে কি কাজ করে না, এরপরে কিন্তু ওইটাকে মাথায় রেখে তাকে মন্তব্য করা উচিত যে আসলে কোনটা করলে এই মানুষটার সাথে যায় আর কোনটা করলে যায় না। আমাদের সচরাচর ফেসবুকটা এমনভাবে প্রচলন মানুষের কাছে পৌঁছায় যে আসলে তারা বোঝেই না, তাদের মধ্যে এতটুকু ক্ষমতা নাই যে একটা মানুষকে কোন ধরনের মন্তব্য করা উচিত, কোন ধরনের উচিত না। যদিও আমাদের ফেসবুকের মধ্যে, ওই যে উনি সরি বলেছে, ধন্যবাদ আপনাকে, আমাদের ফেসবুকের মধ্যে আমার যে ফ্যান যারা আমাদেরকে পছন্দ করে, আমি দেখেছি আলহামদুলিল্লাহ অন্যান্য পেজ থেকে আমার পেজের মন্তব্যগুলি ভালো, অনেক ভালো। 100টা যদি আমরা মন্তব্য পাই, এর মধ্যে 2-3জন একটু নেগেটিভ থাকে, যদিও নেগেটিভ নিয়েই জীবন, সমালোচনা আলোচনা থাকবেই। তবে আমার কাছে ভালো লাগে যে আলহামদুলিল্লাহ আমি আমাদের যারা ফলো করে তাদের মধ্যে পৌঁছাইতে পারছি যে তারা কিন্তু আমাকে বেশিরভাগ পজিটিভ কমেন্ট করে এবং আমার কাজকর্ম তাদের কাছে ভালো লাগে। আমার কাছে এটাই ভালো লাগে যে ফেসবুক একটা ইন্টারনেটের যুগ, এই যুগে কিন্তু অনেক সমালোচনা হয়, অনেক আলোচনা হয়, অনেক ভালো কাজ হয়। সো আমরা ভালো কাজকে উৎসাহ দেই। কারণ আমি অনেক সময় খাবার বিতরণ করি, যদি আমি অনেক আমার প্রতি মাসেই আমার 2-3টা মাদ্রাসায় রেগুলার খাবার বিতরণ করি। আমার 2-3টা মানুষ আছে যে আমি রেগুলার ওদেরকে মাসে কিছু ভরণ পোষণ দেওয়ার চেষ্টা করি আমার তৌফিক অনুযায়ী। এরপরে আমাদের কিছু জায়গা আছে যেখানে আমরা রেগুলার কিছু খাবার দিই, কিছু মাদ্রাসায় রেগুলার কিছু চালের বস্তা, ডালের বস্তা, এরকম আমি দেওয়ার চেষ্টা করি, কিন্তু সব কিন্তু ফেসবুকে আসে না। কিন্তু হঠাৎ যেগুলি আমার কাছে মনে হয় যে আসলে আজকে দেই, তো ওনারা বলে যায় আপনারা যারা দান করে তারা দেখায় না। আসলে আমরা দেখানোর জন্য দান করি না, আমরা দান করি, আমি তো দানই মনে করি না, আমি মনে করি এটা আমি তাদেরকে দেই। দান কাকে বলে? দান হচ্ছে যে একদম আমার ওপিনিয়ন, দান হচ্ছে যে ব্যক্তি অসহায় তাকে দান করে। আমি তো দানের মধ্যে দেখি না, আমি দেখি আমার সহযোগিতা যদি তার একটু উপকার হয় তাহলে এটা আমার জন্য ভালো লাগে এবং সেও আমাকে সহযোগিতা করতে পারে। একদম আমি যাকে খাবার বিতরণ করি ওই মানুষটার দ্বারা যে আমার সহযোগিতা হবে না এমন কোনো কথা নেই। সো অনেকে বলে যে দান দেখায় দিয়েন না, দান দিয়ে মানে দেখায় দেওয়া ঠিক হয় না, এক হাতে দিলে আরেক হাতে যাতে মানে কি বলে এটাকে মানে আরেক হাত যাতে টেন না পায়। আসলে ভাই আমি তো দান করি না, আমি তো মানে এটাকে দান বলি না, আমি বলি যে সহযোগিতা। আমার সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছে, আমি চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী সহযোগিতা করার জন্য। সো অনেকে আমার সহযোগিতা দেখে যদি কারো এনকারেজমেন্ট হয়, আপনিও আরেকজনকে দেন না, তাই না? আপা আমি কষ্টে আছি, আপনার হেল্প। যে কি কষ্টে আছেন আপনি, আল্লাহ আপনি বললেন। এমডি আলমগীর, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? টাঙ্গাইলের কালীহাতি একটা ফ্যাক্টরি ওপেন খুলেন আর কি উনি বলেছে। আসলে টাঙ্গাইলে আমরা তো এটা তো আপনারা জানেন যে একটা ব্যয়বহুল কারখানা, এটা একটা হাতি পালার মতোই কারখানা, কিন্তু আপনারা বিশ্বাস করবেন না প্রতিদিন এত পর্যায়ে টাকা খরচ হয় একটা কারখানাতে। আপনার যদি মেশিন চলে তাহলে এভরিডে আপনার খরচ হচ্ছে 15,000 টাকা। যদি মেশিন চলে শুধুমাত্র আপনার লেবার চার্জ
ঠিক আছে, 15,000 টাকা যায়। এরপরে কস্টিং যদি আমরা প্রতিটা ইটের কস্ট ধরি তাহলে 1 লক্ষ থেকে 1,20,000 টাকা যদি মেশিন চলে তাহলে এভরিডে আপনাকে এই টাকা বহন করতে হবে। কিন্তু 10 দিন মেশিন চললো, আমি ইটটা স্টক করলাম, এই ইটটা যদি সেল না হয় তাহলে কিন্তু একটা মানুষ আর টিকে থাকতে পারে না। যার কারণে আমরা কারখানা প্রথমেই অনেকগুলি চেষ্টা করেছি, দিয়েছি, কিন্তু এখন কারখানা আমরা একটু পোস্টপন করে রেখেছি, কারণ যেখানে কারখানা চলে না, যেখানে মানুষের মধ্যে এখন ওইভাবে পৌঁছায় নাই, ওখানে আমরা দিচ্ছি না। আমরা এসডিডি গুলি ধরছি, পিডাব্লিউডি পানি উন্নয়ন বোর্ড, এরপরে হচ্ছে আপনার সরকারি যে কাজগুলি, ইউএনডিপি প্রজেক্ট। সো এই প্রজেক্টগুলি ছাড়া আমরা অন্যান্য প্রজেক্ট যে সাধারণ মানুষের আশা করে কারখানা যে দিবেন সেই লস করবেন, কারণ আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু কারখানাটা এখনো ওইভাবে পৌঁছায় নাই, পৌঁছাইতে সময় লাগবে। ইটের ভাটাগুলি যদি বন্ধ হয় তো অবশ্যই জানতে পারবে আর কি। আপু, আপনার মানবিক কাজগুলি আমার নজরে পড়েছে, সত্যি আপনি একজন মানবিক মানুষ, আপনি সামনের দিকে এগিয়ে যান, আল্লাহর কাছে দোয়া করি। উনি যেটা বলেছে, ধন্যবাদ আপনাকে ভাইয়া। আসলে মানবিক কাজ আমি কিন্তু আমার এই মিডিয়া জগতে আমি প্রায় আজকে 2018 থেকে, আমি 2018 আগে থেকেই হবে, হ্যাঁ সরি 2018 থেকে। সো আমি এই যে 2018 থেকে, এটা অলমোস্ট 2024, প্রায় 7 বছর না, 6 বছর। আমি 6 বছর যাবতীয় চেষ্টা করি আমার কাছে টাকা থাকুক কিংবা না থাকুক, আমি মানুষের পাশে থাকতে। অনেক সময় কিন্তু টাকাটা থাকে যে তা না, টাকা নাও থাকতে পারে, কিন্তু আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি আমার সাধারণ মানুষের পাশে থাকতেই। আসলে অনেকে বলে যে টাকা থাকলেই সাহায্য করা যায়, এই কথাটা একদম ভুল। টাকা থাকলেই সাহায্য করা ছাড়াও আপনার অনেকভাবে আপনি তাকে সহযোগিতা করতে পারেন। আপনার একটা বুদ্ধি তা কাজে লাগতে পারে, আপনার একটা সরাসরি পরামর্শ, আপনার যে কোনো জিনিস আপনি কাউকে দিয়ে তাকে হেল্প করতে পারেন। একদম যে টাকা দিয়ে হেল্প করতে হয় এই কথাটা আমরা আমাদের সমাজে একটা প্রচলন হয়ে আছে, যেমন আমার টাকা আছে উনি হেল্প করে। আমরা যদি হেল্প করার মন মানসিকতা থাকে ভাই, তাহলে কিন্তু আমরা টাকা ছাড়াও হেল্প করতে পারি। আমার ভাই, আমার বোন, আমার পাড়া প্রতিবেশী কি করছে, আমার সামর্থ্য নেই, আমি কিন্তু আরেকজনকে বলতে পারি যে তুমি একটু দেখো তো এই কাজটা, তাদেরকে একটু হেল্প করে দাও। সো যার যার মন মানসিকতা থেকে যদি আমরা এগিয়ে আসি অবশ্যই সফলতা আসবে ইনশাল্লাহ। এমডি আসার, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি। মাহিম এন্টারপ্রাইজ, শুভকামনা সবসময়, ধন্যবাদ ভাইয়া আপনাকে। এরপরে আর কে দে, কেমন আছেন? আছো দিদি তুমি? সম্ভবত আপনি ইন্ডিয়া থেকে। জি ভালো আছি, আপনিও ভালো আছেন? ঠিক আছে, আশা করি আপনিও ভালো আছেন। আপনার সব ভিডিও দেখি। একটা কারখানা করব, এমডি আনোয়ার জি করেন। তো আমি অলরেডি কারখানার কথা বলেছি যে আপনি যদি মার্কেটিং ক্যাপাসিটি থাকে তাহলে কিন্তু কারখানা করেন, আদারওয়াইজ কারখানা করাটা লস হয়ে যেতে পারে। এরপরে আরেকজন দিয়েছে যে আহমেদ আসিফ, শুভকামনা রইল, ধন্যবাদ আপনাকে। এরপরে মাহিম এন্টারপ্রাইজ, আপু আমাদের সাতক্ষীরা জেলা তোলা উপজেলায় একটা কারখানা করেন। আমি কিন্তু সাতক্ষীরা কয়েকদিন আগে গিয়েছি, মাত্র 4 দিন আগে সাতক্ষীরা এলজিটিতে গিয়েছিলাম। সাতক্ষীরা তিনটা জায়গায় আমাদের কাজ চলছে। কালীগঞ্জে কুশুলিয়া ইউনিয়ন সম্ভবত, ওখানে একটা কাজ চলছে। এরপর আরেকটা কাজ হলো যে সাতক্ষীরা কোথায় জানো এলাকাটার নাম, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি, হাড়িভাঙা বাজারের এখানে আশেপাশের দিকে, হাড়িভাঙা বাজার সম্ভবত ওইদিকে। এরপর সাতক্ষীরা আরেকটা উপজেলা আমাদের কাজ চলছে। তো আমাদের কিন্তু এই মুহূর্তে কুষ্টিয়া, সাতক্ষীরা, পাবনা, যশোর, এরপরে হচ্ছে রাজবাড়ী, সাতক্ষীরা, পটুয়াখালী, এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে কি আপনার পিরোজপুর, জালকাঠি, এই অঞ্চলে আমাদের শুধুমাত্র কুষ্টিয়ার কারখানা থেকে দিচ্ছি। ঢাকায় আমাদের চলছে, ঢাকা বিভাগের মধ্যে চলছে আপনার ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জ, এরপরে হচ্ছে আপনার গাজীপুরে, এদিকে চলছে। নরসিংদী কারখানা থেকে আমাদের নরসিংদীতে কিছু কাজ ধরার কথা আছে, এখনো ধরতে পারিনি, এ আর কি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি সৌদি আরব থেকে দেখছি আপনার লাইভ, ধন্যবাদ ভাইয়া। আপনার নাম হচ্ছে সালমান রেজা, জি ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। কালীগঞ্জে তো অনেক দূর, তালা উপজেলা থেকে, হ্যাঁ হতে পারে, আসলে আমাদের জানা নেই। তবে আমরা কালীগঞ্জের, আমরা শহর থেকে কালীগঞ্জ সম্ভবত 30 কিলোমিটার ডিস্টেন্স, আমি যেটা দেখলাম ওই দিন গিয়েছিলাম 4 দিন আগে। তো বেশ ভালোই লাগছে। আর সাতক্ষীরা জেলাটার সৌন্দর্য কিন্তু খুবই সুন্দর, চতুর সাইডে মাছ চাষ করে, আমি কিছু ভিডিও করেছি। এরপরে আম গাছের একদম, আমি দেখলাম যে আমি ভাবি নাই যে সাতক্ষীরা এত আম ধরে, মাশাআল্লাহ। ওখানে যে দেখলাম যে ছোট ছোট গাছে যে পরিমাণ আম ধরেছে, আলহামদুলিল্লাহ, প্রচুর আম,
একদম আপনার যে কোনো একটা পিচ্ছি বাচ্চা মনে হয় গাছ থেকে আম পাড়তে পারবে। সো ওই ভিডিওটা ব্যাড লাক, আমি করতে পারি নাই, করলে অবশ্যই আমি ফেসবুকে ছাড়তাম যে আসলে দেখেন কি সুন্দর আম ধরেছে সাতক্ষীরাতে। আমরা সবাই জানি যে আম প্রচুর ধরে রাজশাহীতে, নওগাঁ, নাটোর, এদিকে প্রচুর আমের রাজ্য, কিন্তু আমি দেখলাম আলহামদুলিল্লাহ সাতক্ষীরাও প্রচন্ড আম ধরে। তো একজন দিয়েছে ইউ আর গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কে খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। এমডি রিমন, শুভকামনা রইল রাজশাহী থেকে, ধন্যবাদ। রাজশাহী থেকে, রাজশাহী যাব, রাজশাহী কিছু কাজের অর্ডার হয়েছে আমাদের, রাজশাহীতে ইমিডিয়েট যাব। আপনারা জানেন যে আমি খুব জেলায় ঘুরি, আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট জীবনে আমি অনেকগুলি জেলা ঘুরেছি। যেমন আমাদের আমি কিন্তু সপ্তাহে 2-1বারই জেলাতে যাওয়া হয়, একবার যে কোনো জেলাতে আমি সপ্তাহে অনেকগুলি জেলাতে গেছি। আপনি ধরেন এই যে কুমিল্লা থেকে শুরু করে কি বলে এটাকে, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, ওইদিকে হচ্ছে নোয়াখালী, সিলেট, আপনার নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, পাবনা, এরপরে পাবনা তো ওই র্যাঙ্কে চলে গেল, যমুনার দিকে, এদিকে হচ্ছে ময়মনসিংহ, বুলেরঘাট, প্রচন্ড আমি অনেকগুলি জেলায় গিয়েছি। সো অনেক জেলার সম্বন্ধে ছোটখাটো কিছু ভালোই লাগে আমার কাছে ঘুরতে। অবশ্যই যোগাযোগ করবেন, দেখা করার চেষ্টা করব ইনশাল্লাহ, অবশ্যই। এমডি সারোয়ার, অনেক সুন্দর আলোচনা, জি ধন্যবাদ আপনাকে ভাইয়া। মোহাম্মদ সাখোয়াত, আপু কেমন আছেন? নোয়াখালী থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে, নোয়াখালী থেকে কষ্ট করে দেখছেন। একজন দিয়েছে আরিফ হোসেন, আপু আসসালামু আলাইকুম, আমি চাঁদপুর থেকে বলছি, একজন বিল্ডিং কর্পোরেশন কন্ট্রাক্টর। ওকে, চাঁদপুরে কি আপনাদের ব্লক পাঠানো যাবে? ইয়েস, আমরা চাঁদপুরে ব্লক পাঠাতে পারবো, কিন্তু প্রবলেম হয়েছে আমরা এখনো কিন্তু কুমিল্লা, চাঁদপুর, চান্দিনা, ফেনী, এরপরে হচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুর, এদিক দিয়ে হচ্ছে আপনার ওই যে চিটাগাং, মিরেশ্বরাই, সো এদিকে কিন্তু এখনো আমরা ওইভাবে পৌঁছাইতে পারি নাই। এর অন্যতম কারণ হচ্ছে আমাদের কিন্তু সবগুলি কারখানা ঢাকার এই দিকে, মানে মেঘনা নদীর এই পারে, মেঘনার ওই পারে না। সো ওইটা আমাদের জন্য খুব ক্রিটিক্যাল হয়ে যায়। জানেন যে মেঘনা একটা স্কেল থাকে, যে একটা ওয়েটের বাহিরে, মানে ধরেন একটা ট্রাকে ওয়েট নির্ধারণ করে দেওয়া হয়। সো এই ওয়েটের বাহিরে আমি মেঘনার ওই পারে যেতে পারবো না। সো এইখান থেকে যারা ইট কিনে তাদের অনেক কষ্ট পড়ে যায়। যেমন আমাদের ঢাকায় যদি আমরা দেই 1 টাকা থেকে 1.5 টাকা গাড়ি ভাড়া করে আমাদের ইটের রেট ছাড়া, কিন্তু আমি যদি মেঘনার ওই পারে চলে যাই এই ইটটাই মিনিমাম 4 টাকা 5 টাকা পড়ে যায়। যার কারণে এখন তো কিন্তু আমরা ওই এলাকাগুলি সচরাচরভাবে ব্যাপকভাবে মানে মানুষের মাঝে পৌঁছাইতে পারিনি। প্রচন্ড মানুষ আমাদেরকে ফোন দেয়, মানুষের মাঝে পৌঁছাইতে পারছি, কিন্তু আমরা ঈদ দিয়ে সবাইকে দিতে পারছি না। এর অন্যতম কারণ হচ্ছে যে আমাদের যে ডিস্ট্রিক্ট ট্রাকে 6,500 পর্যন্ত সলিড ইটের ক্যাপাসিটি আছে, মানে 14 টন। তো 14 টনের উপরে কিন্তু কোনোভাবেই পসিবল হয় না রোডের ওই পারে আমরা নিয়ে যাওয়ার জন্য, যার কারণে ওইখানে আমরা এই মুহূর্তে ওইভাবে অত যেতে পারি নাই। চাঁদপুরে যদি আমি ইট পাঠাই আমাদের একটা ইটের রেট বেশ পড়ে যাবে। চট্টগ্রাম মিরেশ্বরাই ইকোনমিক জোনে কাজ পেলে আপনাদেরকে অনেক প্রফিট হবে। আমি মিরেশ্বরাই জোনে 3টি কাজ পেয়েছি, আজকেও আমার ইট গিয়েছে। মিরেশ্বরাই জোনে মেডিকেল সেন্টারের যে কাজগুলি এগুলো কিন্তু আমাদের ইট দিয়ে তৈরি হচ্ছে। তো ওই ইটগুলি আমরা মিরেশ্বরাই জোনে 3টা প্রজেক্টে কাজ দিচ্ছি, মোটামুটি যাচ্ছে, কিন্তু ওদের রেট খুব বেড়ে যায়। যদি আমার কুমিল্লার ওই সাইডে একটা কারখানা থাকতো তাহলে কিন্তু আমি যে কুমিল্লা কিন্তু বাংলাদেশের আমি মনে করি বৃহত্তম একটা জেলা, অনেক বড় জেলা কুমিল্লাটা, এবং কুমিল্লা, ফেনী, চিটাগাং, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এদিকে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া দিতে পারি আমাদের নরসিংদী এবং সিলেটের কারখানা থেকে। সো ওই বেল্টটা আমরা যখন একটা কারখানা দিয়ে দিব তখন ওই বেল্টে আমরা কিন্তু খুব সহজে ওই মানুষের কাছে পৌঁছাইতে পারবো। তো আমরা এখন ইজিলি আপনার খুলনা বিভাগে পৌঁছাইতে পারছি, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, বরিশাল বিভাগের যতগুলি জেলা আমরা খুব সহজে দিতে পারি, কারণ ওখানে কোনো টোল নাই। টোল আছে মানে ছোট টোল, ওটাকে স্কেলে ধরা হয় না। সো আমরা যমুনার ওই পার আর পদ্মার ওই পারে শুধুমাত্র এই মুহূর্তে আমরা খুলনা বিভাগ থেকে এটাকে করছি, অবজারভেশন করছি। ঢাকায় আমাদের 2টা কারখানা, একটা নবাবগঞ্জে আর একটা আটিবাজার। আটিবাজারটা এখন আমি এটাকে অফ করে দিয়েছি, কারণ আটিবাজার কারখানাটা আমরা আমিন বাজারে সেট আপ করবো। সো আটিবাজারটা আমি এটাকে এখন বন্ধ রাখছি।
তো ঢাকায় আমাদের আরেকটা হচ্ছে ওয়াবদা রোডে, এই দুইটা কারখানা, নরসিংদী একটা, সিলেট একটা। সো ইজিলি কিন্তু আমরা ওই সাইডগুলি দিতে পারি। কুমিল্লা আসলেই বড় কুমিল্লা পার হলেই তো ফেনী নোয়াখালী চলে আসে। জি, কুমিল্লাটা অনেক বড়, কিন্তু আমাদের কুমিল্লা দাউদকান্দি থেকে শুরু হয়, ভবেরচর মানে মেঘনা পার হলেই কুমিল্লা শুরু হয়। এই কুমিল্লাটা একদম, আমি যতদূর যাই শুধু কুমিল্লা দেখি। যদি আমার বাড়ি কুমিল্লা এর জন্য না, কিন্তু আমি দেখেছি যে কুমিল্লার জন্য আমরা এখান থেকে সেই কুমিল্লার যে আপনার বিশ্ব রোড যেদিকে নোয়াখালী চলে গেল আর সোজা চলে গেল ফেনীর পথে, ওইটা পার হওয়ার পরও, 14 গ্রাম পার হওয়ার পরও দেখি কুমিল্লা আসছে, এরপরে আসে ফেনী। সো কুমিল্লা অনেক বড় একটা জোন, অনেক বড় একটা জেলা, প্রচুর। আমি এত জেলায় ঘুরেছি, আপনারা বিশ্বাস করবেন না, কোনো জেলায় আমাদের কোনো জেলায় এত ঘন্টার পর ঘন্টা চলার পরে কিন্তু কোনো জেলা শেষ হয় এটা আমি দেখিনি। শুধু কুমিল্লা জেলাটাই আমি দেখেছি। আমি অনেক জেলায় গিয়েছি, কিছু কিছু জেলা আছে যে আধা ঘন্টা 1 ঘন্টা আপনি হাইওয়ে চলার পরে ওই জেলাটা শেষ, ওই জেলার পরে আরেকটা নতুন জেলা স্টার্ট হয়। কিন্তু শুধুমাত্র কুমিল্লার দিকেই আমি দেখলাম যে ওই পথে যত রোড যাওয়া লাগে, কুমিল্লা জেলাটা পার হয়ে যেতে গেলে অনেক সময় লাগে। আপনার বাড়ি কি কুমিল্লা? জি, আমার বাড়ি কুমিল্লা। আমার বাড়ি কুমিল্লা দাউদকান্দি। আপু, আমার বাড়ি কুমিল্লা। জি, ধন্যবাদ। আসলে আমার বাড়ি কুমিল্লা, আমার বাবার বাড়ি, আমার বাড়ি তো সেম জায়গায় কুমিল্লা, বাট আমার জন্ম ঢাকায়। তো আমি কুমিল্লা আমাদের খুব কম যাওয়া হয়, যেহেতু বাবা মারা গিয়েছে 5 বছর। তো কুমিল্লা আমাদের একটা আত্মার সম্পর্ক, এটা সত্য কথা। কিন্তু আমি পুরো বাংলাদেশের মানুষের সাথে আত্মার সম্পর্ক আমার ভালো লাগে, কারণ আমি, অনেকে বলে আমাদের এলাকার লোকজন কুমিল্লার, যাদের আমাদের বাড়ি আশেপাশে, আমার বন্ধু বান্ধব অথবা আমার আত্মীয় স্বজন, যে কুমিল্লায় কারখানা দিচ্ছ না কেন তুমি, তোমার এত জেলায় কারখানা। কিন্তু আসলে আমি তো আমার জেলাটাকে আমার নিজস্ব মনে করি না, আমি মনে করি সবগুলি জেলাই আমাদের, যেহেতু বাংলাদেশ আমার। সো আমার যেহেতু বাংলাদেশ, তাহলে মানে পুরো বাংলাদেশেই প্রতিটা জেলায় আমার। তো মানুষ একটা জেলাকে নির্দিষ্ট করে দেয় যে এখানে আমার জন্মস্থান, সেটার প্রতি আলাদা একটা ত্যাগ ভালোবাসা থাকে, এটা সত্যি কথা। কিন্তু আমার কাছে এইটার বাহিরে আমার মনে হয় যে বাংলাদেশের প্রতিটা জায়গায় আমার জেলা, আমার দেশ, আমার মাটি। তো কুমিল্লা অবশ্যই দিব, আপনারা দেখবেন। কুমিল্লা খুব রিসেন্টলি একটা দিব। ঠিক বলেছেন আপু, কুমিল্লাটাতে 13টি থানা। জি, কুমিল্লাতে 13 থানা। আমার বাড়ি কুমিল্লা বুড়িচং। জি, একজন দিয়েছেন নাজিম উদ্দিন, আসসালামু আলাইকুম আপু। জি আপা, কুমিল্লা তিতাসের সাথে হোমনা নিয়ে কিছু বলেন। আসলে আমার কুমিল্লার সম্বন্ধে যদি এখন তিতাস এবং কুমিল্লা, তিতাস তো আমার বাড়ি, আমার থানা তিতাস, আগে দাউদকান্দি ছিল, এটাকে ভাগ করে তিতাস হয়ে গেছে। সো তিতাসের সম্বন্ধে এই মুহূর্তে মানে ইনস্ট্যান্ট বলার মতো ওইরকম কিছু নাই। তো ওখানে যাওয়া যেহেতু কম হয়, সো ওইখানকার মানুষের অর্থনৈতিক অবস্থা সবসময়, কুমিল্লার মানুষের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো, ব্যবসায়িক মাইন্ড। বেশিরভাগ মানুষ, আমি যতদূর জানি, যে বিদেশে থাকে। কুমিল্লার বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষ বিদেশে থাকে। অর্থনৈতিক অবস্থান থেকে তারা প্রচণ্ড শক্তিশালী, এবং কুমিল্লার মানুষ ব্যবসা বাণিজ্য বেশ এগিয়ে গিয়েছে। শুধু কুমিল্লা না, এখন কিন্তু বাংলাদেশের প্রতিটা জেলায় কিন্তু মানুষ কর্মশীল এবং কর্মঠ, বিদেশে যায়, তারা বিভিন্ন কাজ করে কর্মঠ হওয়ার চেষ্টা করছে। এখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান থেকে প্রায় প্রতিটা জেলায় এগিয়ে গিয়েছে। আমি বরিশালে এসে ঘুরে যান। আচ্ছা, আপনি বরিশালে এসে ঘুরে যান। এমডি লিমন, আমি বরিশাল যাব, ঝালকাঠিতে যাব। ঝালকাঠিতে কিছুদিন আগে আমাদের একটা সমস্যা হয়েছে, আমাদের ঈদ দিয়েছি। মানে দেখেন বাংলাদেশে কত ধরনের প্রবলেম ব্যবসা করতে গেলে। অনেকে ফোন দেয়, বলে যে আপা ঈদ পাঠায় দেন। তো আমরা তো ক্যাশ অন ডেলিভারি দেই, যে ঠিক আছে এতগুলি টাকা আমরা আগে নেই না, শুধুমাত্র গাড়ি ভাড়াটাকে তাকে কনফার্ম করলে আমরা ঈদ দিয়ে দিই। বাট এখন মানুষের মধ্যে অনেক 2 নাম্বারই, সবাই না, আমরা অনেকের সাথে ব্যবসা করতেছি, হাতে গোনা কয়েকজনের মধ্যে আমি দেখেছি, করে কি ঈদগুলি যাওয়ার পরে ঈদগুলি রেখে তারা টাকা দিতে তাল বাহানা শুরু করে। ক্যাশ অন ডেলিভারি, যে আমার মান নামার আগেই আমাকে টাকা দিতে হবে। বাট এই ধরনের অনেকের মধ্যে মন মানসিকতা আমি দেখি নাই, বাট ম্যাক্সিমামের মধ্যে ভালো মন মানসিকতা আছে। ঝালকাঠিতে আমি একটা ঈদ দিয়েছি। ঝালকাঠিতে আপনার এলাকাটার নাম ভুলে গেছি এই মুহূর্তে, কি জানো, আমি ফেসবুকে দিয়েছিলাম। বাট এই ঝালকাঠিতে ঈদ দেওয়ার পরে ওই ভদ্রলোক
প্রথমে ইট পাঠাইলাম, আমাদের প্রায় 10 লক্ষ টাকা 8 লক্ষ টাকার ইট সে নিচ্ছে, ভালোভাবে মোটামুটি লেনদেন করছে, যদিও 2-3 দিন পরে পরে দিত। কিন্তু প্রথমে 1,32,000 টাকার ইট গেল, সে টাকা দিল না, বললো আপা আরেক গাড়ি ইট পাঠানো, একসাথে টাকা দিয়ে দিল। আমার যে আরেক গাড়ি ইট গেছে, বিশ্বাস করবেন, ও আমার ট্রাক ড্রাইভারকে থ্রেট দিয়ে আমার ইট নামায় নিয়েছে, আমার ফোন ধরে নেই। ফোন না ধরার পরে আমার ট্রাক ড্রাইভার ফোন ধরে না, বিকাল হয়ে গেছে। সন্ধ্যার পরে বলে যে আপনার ইট নিয়ে যান, আপনার ইট ভালো না। তো আমার ইট ভালো না, তুই ইটগুলি রাখলি কেন? এরকম করে সে আমার ট্রাকালাকে ভাড়া দিয়ে সে আমার ইটের টাকা না দিয়ে ইটগুলি রেখে দিছে। রেখে দেওয়ার পরে সে করলো কি, সেই ইটের বিভিন্ন তালবাহানা দিচ্ছে যে আপনার ইট ভালো না। আচ্ছা ইট ভালো না, তুমি ইট রাখছো কেন? ইট ফেরত দিতা। তাহলে ইট রেখে বলে যে ইট ভালো না, তার মানে ওর মধ্যে একটা চিটারি ভাব, ও মন মানসিকতা ও ঠিক নাই। পরবর্তীতে আমরা যখন ফেসবুকে ছাড়লাম, ওইখানকার থানায় ফোন দিয়েছি, ওইখানকার এলাকা ভিত্তিক লোক ফোন দিয়ে, এরপরে ও আমাদের কাছে ক্ষমা চেয়েছে, চায় আমাদেরকে এইটার টাকাটা পেমেন্ট করছে, যদিও এখন 1,08,000 টাকা ওদের কাছে আমার পাওনা আছে। সো আসলে ব্যবসা করতে নামলে অনেক ধরনের ক্রিটিক্যাল মানুষের সাথে পরিচয় হয়। সবাই যে ভালো তা না, আবার যে সবাই খারাপ তাও না। আমরা ইটের ব্যবসা করি, একটা ট্রাকে 1.5 লক্ষ টাকার পর্যন্ত ইট থাকে একটা ট্রাকে। তো এই 1.5 লক্ষ টাকার ট্রাকের ইট কিন্তু আমরা একদম বিশ্বাস করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, তাই না? এই অবস্থাগুলি আর কি হয়। তো এই অবস্থা আপনারা, আশা করি আজকে অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় কতক্ষণ, 11টার উপরে বাজে। তো এই আর কি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো আছি, ভালো আছেন? হ্যাঁ, রাজনীতির মাঠ থেকে তো অপশন নিয়েছি, কারণ রাজনীতির মাঠ থেকে অপশন নেওয়ার কারণ হচ্ছে ব্যবসা বাণিজ্য করতেছি এখন, এর জন্য। ওই দেশ সেবা বলতেই আপনার মানুষের পিছনে দাঁড়ান এ আর কি। জন একদম যে রাজনীতি করেই থাকতে হয় তা তো না, এমনি করলেও থাকা যায় মানুষের পাশে। কি অবস্থা আপনাদের, কেমন আছেন? কি নিয়ে অফিস? তো হচ্ছে আমাদের এটা হচ্ছে সংসদ ভবনের অপোজিটে। আপনার আমি বলি পার্ক টাউন, হ্যাঁ হ্যাঁ, একদম 5 নম্বর গেটের মেন রোডে। আমি বলি পার্ক টাউন চাইনিজটা আছে না, আক্তার ফার্নিচারের সাথের বিল্ডিং, মেন রোডের উপরে। হ্যালো হ্যালো। তো এত সুন্দর মন মানসিকতার মানুষ আরেকটা দেখি। জি ধন্যবাদ। তো ভাইয়া যাই হোক, আজকে আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে লাইভ, না অনেকক্ষণ লাইভে জয়েন করলাম। আমাদের শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ এবং অনেকে আছে আমাদেরকে খুব ভালোবাসে, খুব পছন্দ করে আমারকে। তারা বেশ ভালো, আমার প্রতি তাদের একটা ইয়ে আছে, মানে টান আছে, মানে আমি দেখেছি এটা। তো আজকে থেকে 5 বছর যাবৎ অনলাইন জগতে আছি। কম বেশি আগে রাজনীতিতে জড়িত ছিলাম, কিন্তু রাজনীতি নিয়ে বলতে গেলে অনেক কিছু বলা লাগে, কিন্তু কিছুই বলতে চাই না। রাজনীতি করে অনেক প্রবলেমে পড়েছিলাম। 2018 সালে রাজনীতিতে নামছিলাম। নামার পরে আসলে বর্তমানে রাজনীতির প্রেক্ষাপট যেরকম দাঁড়াইছে, যে সত্য কথাগুলি বললেই সমস্যা, বলতে পারবেন না। সত্য ছাড়া আপনি সব চোখ বুজে দেখবেন আর মুখ অফ করে শুনবেন। আজকালকার রাজনীতি এরকম হয়ে গেছে যে একটা পদ পেলেই, বর্তমান ক্ষমতাসীন দলের একটা পদ পেলেই সে কোটিপতি। আমার চোখে দেখা এরকম অনেককে আমি দেখেছি, যে একটা ছোট্ট একটা পদ পেয়েছে, সে বেশি না 1.5-2 বছর পরে বাড়ি কিনেছে, গাড়ি কিনেছে, তার কাছে ক্যাশ টাকা হয়েছে। তো রাজনীতিটা বর্তমান হয়ে গেছে একটা ধান্দা, একটা ধান্দার রাজনীতি। আর আমি এরকম রাজনীতি করব না যে রাজনীতি ধান্দার রাজনীতি হয়। আর যদি ধান্দাই করতে হয়, ব্যবসা করব, ব্যবসাটাকে কাজে লাগায় টাকা ইনকাম করব, কিন্তু রাজনীতিটাকে কখনোই ব্যবসাতে রূপান্তর করব না, সেটা আমার প্রতিজ্ঞা। এবং আমি 18 সন থেকে রাজনীতির নামছি, আমার অনেক টাকা ক্ষয় হয়েছে, 40 লাখ টাকার উপর আমি নিজে ক্ষয় করেছি, বাট রাজনীতি থেকে 1 টাকা ইনকাম করি নাই, বা করার প্রয়োজন মনে করি নাই। এর অন্যতম কারণ হচ্ছে
যে আমি সবসময় রাজনীতিটাকে মনে করি যে একটা আদর্শগত জায়গায় যদি রাজনীতি ঠিক মতো করতে পারতাম, ভালো দলে ঢুকে যেতে পারতাম, নিজের দলকে এস্টাবলিশ করতে পারতাম, শুধু চিল্লায় মার্কেট পেতে পারতাম। বাট আমাদের কাজ হচ্ছে আমি আমি খুব অল্প কিছু সংখ্যক লোক ছাড়া, আপনারা বিশ্বাস করবেন, খুব অল্প সংখ্যক কিছু লোক ছাড়া আমি রাজনীতিতে দেখেছি যে রাজনীতিটাকে তারা ব্যবসায় রূপান্তর করেছে। তারা ভাবছে ছোট্ট একটা পদ নিব, আওয়ামী লীগে ঢুকে যাব অথবা ক্ষমতাসীন দলে ঢুকে যাব, আস্তে আস্তে একটা ভালো কোনো প্রথমে ছাত্রলীগে ঢুকবো অথবা স্বেচ্ছাসেবক লীগে ঢুকবো অথবা কি বলে এটাকে যুবলীগে ঢুকবো। ঢুকার পরে এইটাকে বহন করে রাতারাতি টাকার ইনকাম করব। আপনারা দেখেন যে একটা রাজনীতির ছোট্ট একটা পজিশনে কোটি কোটি টাকা ইনকাম করে তারা, একদম অনেক টাকা। তো রাজনীতিটাকে মানুষ মনে করে এখন ব্যবসা। আপনারা তো রাজনীতি করে না, এখন করে ব্যবসা করে। আর রাজনীতি যাদের শুনবেন যে কি করো বাবা, আমি যাদেরকে দেখেছি যে কি করেন আপনি, আমি তো রাজনীতি করি, তাহলে বুঝতে হবে যে ও ব্যবসা করে, ও ব্যবসার জন্য রাজনীতি করে। ও রাজনীতি মানে ব্যবসার জন্য রাজনীতি করতেছে, ও মানুষের জন্য রাজনীতি করে না। তো বর্তমান সমাজে আমাদের কিছু সংখ্যক লোক, একদম যে সবাই যে ব্যবসার জন্য রাজনীতি করছে তা না, কিছু সংখ্যক লোক যারা রাজনীতি করে মানুষের জন্য। কিন্তু আপনার ম্যাক্সিমাম 1000 জনের মধ্যে আমি গ্যারান্টি দিয়ে লিখে দিব যে 950 মানুষ ব্যবসার জন্য রাজনীতি করে, ওরা মানুষের জন্য রাজনীতি করে না। আমার দেখা মতে আমি এমনও মানুষ দেখেছি হাজার হাজার মানে কোটি টাকা যদি বলি এটা বেশি হয়ে যাবে, মানে শত শত কোটি টাকার মালিক হয়েছে, কোটি কোটি টাকা দিয়ে সে বাড়ি করছে, তার বাড়ির 20 তালা 10 তালা 4টা গাড়ি ইউজ করে, হাতে মার্কেট আছে, বিভিন্ন ধরনের বাহিরে টাকা আছে, বিভিন্ন বাহিরে টাকা পাচার করছে, তার ছেলে মেয়ে সব ইংল্যান্ডে পড়াশোনা করছে। এরকম অনেক লোক দেখছি যে তারা রাজনীতিতে ঢুকে আমি আওয়ামী লীগের এই পথ, আমি তো এইটা করতেছি, আমি কদিন পরে এমপি হব, আমি উপজেলা চেয়ারম্যান হব, আমি এইটা হব। এই ধরনের ব্যক্তিরা কখনো মানে মানুষকে কিছু দিতে পারবে না। হ্যাঁ, তাদের কিছু চেহারা আছে, মানুষকে কিছু দিবে আর বাকিটা সব মানে বহন করবে। তো এটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অন্যান্য দল বলেন, বর্তমান রাজনীতিটাই এরকম হয়ে গেছে যে ক্ষমতায় যাব আর টাকা ইনকাম করব, টাকা ইনকাম করে এই টাকা সব পকেটে ঢুকাবো, ছেলে মেয়েদের জন্য, বিলাসিতার জন্য, আরাম আয়েশের জন্য। আর জনগণ তালদিবালি, জনগণ চিনি না। আমি এখন রাজনীতি করতে গেলে অনেক মনে দুঃখের কথা বলা লাগে, যদিও এটা বলা উচিত না। আমি দেখেছি যে আপনার এলাকার লোক না খেয়ে আছে, সে তার বউ বাচ্চা নিয়ে ফুর্তি করছে, সে তার বিলাসিতায় ফুর্তি করছে, অথচ এলাকার লোকের ঘরে ভাত নাই, রাস্তা ঠিক নাই, এরপরে সে দেখানো কিছু কাজ করছে। আবার আরেকটা জিনিস আছে, আমি যেটা অবজারভেশন করেছি, মানে আপনি রাজনীতি করছেন, আপনার কিছু চেলাপেলা আছে 10 জন বা 20 জন, তারা আওয়ামী লীগ করছে, এই 20 জনকেই কিন্তু সে যাকে ইনকাম করবে এই 20 জনকেই দিবে। আবার একই আওয়ামী লীগ করা আরেকটা লোক, সেও তার 20 জনকে দিবে, সে কিন্তু ওই আরেক যে লিডার এর 20 জনকে দিবে না। এরকম সিন্ডিকেট হয়ে গেছে যে ওর 20 জন নেতা পেতা হুন্ডা দিবে, 10টা হুন্ডা দিবে, 20টা ছেলে পেলে থাকবে, ওই যে একটা আছে না 10টা হুন্ডা 20টা গুন্ডা, ওইরকম আর কি। ও ছেলে পেলেরা পালবে, প্রতিদিন 200-400 টাকা দিবে, ওরা যায় আবার ওই যে ফুটপাত থেকে চাঁদাবাজি করে নিয়ে আইসা এই দলের মধ্যে সিন্ডিকেট হয়েছে। এই দলের মধ্যে ও এত টাকা পাবে, ওর টাকা নিয়ে ওর 10 জনকে দিবে, আর ও 10 টাকা পাবে, ওর টাকা নিয়ে 10 জনকে দিবে। এই হয়ে গেছে বর্তমান রাজনীতির প্রেক্ষাপট। সো রাজনীতিটা একতরফা হয়ে গেছে। রাজনীতি মানে এখন ব্যবসা। ব্যবসা মানে তুই ব্যবসা করতে হলে ব্যবসা কর, শ্রম দিয়ে টাকা ইনকাম কর। বাংলাদেশের মধ্যে, পৃথিবীর মধ্যে পরিশ্রম করে টাকা ইনকাম, যদি আপনি মনে করেন যে আমি পরিশ্রম করে টাকা ইনকাম করতে পারবো, এটাই সম্ভব। অনেকে বলে আসলে আপা টাকা নাই, পরিশ্রম করতে কি পরিশ্রম করবো? আপনি একটু নামেন না ভাই, একটু পরিশ্রম করেন, আপনার বুদ্ধিটাকে কাজে লাগান, দেখবেন ঠিকই আপনি টাকা ইনকাম করতে পারছেন। তো যাই হোক, আজকে অনেক কথা হয়েছে। তো আজকে আশা করি সবাই ভালো আছেন। একদম অনেকক্ষণ কথা বলেছি। আশা করি আমার কথাগুলি আপনাদের ভালো লাগবে। তারপর সবাই ভালো থাকবেন। আজকের জন্য খোদা হাফেজ। আরেকদিন লাইভে আসবো ইনশাল্লাহ, লাইভে এসে আপনাদের সাথে কথা হবে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্যই শুভকামনা রইল। খোদা হাফেজ।